আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিক্রিয়ায় এবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর আগে সকাল 10টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। বেলা 11:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোল্লা কলেজের দিকে যান। রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এখনো কি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিনা এবং প্রশাসনের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন এই অবস্থায়, জানাবেন আমাদের। আফসানা, ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে। পরিস্থিতি এখানকার খুবই উত্তপ্ত। আমরা যেটি এসে দেখেছি যে দফায় দফায় আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সকাল থেকেই যে সংঘর্ষ শুরু হয়, আপনাকে একটু জানিয়ে রাখি, এই সংঘর্ষের সূত্রপাত কিন্তু এখন থেকে আরো এক সপ্তাহ আগে, বিশেষ করে এই মোল্লা মাহবুবুর রহমান কলেজের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেখানে হাসপাতালে ছাত্ররা একটি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখান থেকে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা হামলা করে। সেই সূত্রের জের ধরে কিন্তু আজ সকালে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা মোল্লা মাহবুবুর রহমান কলেজের দিকে আসে এবং সেখানে তারা কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। আমরা দেখেছি যে পরিস্থিতি আমরা কিছুদিন আগে দেখেছি যে এখান থেকে মোল্লা মাহবুবুর রহমান কলেজের যারা শিক্ষার্থী তারা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। পুরো এলাকাটাই আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আশেপাশের দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং এই গত 3-4 ঘন্টা ধরে কিন্তু এই সড়কে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। বিশেষ করে ফ্লাইওভারের উপর দিয়েও কোনো গাড়ি নামতে পারছে না এবং নিচ দিয়েও কোনো গাড়ি সেখান থেকে প্রবেশ করতে পারছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখেছি প্রায় 150 থেকে 200 পুলিশ সদস্য সড়কে তারা অবস্থান করেছেন। তা আসলে এখানে সংঘর্ষটি একেবারে ত্রিমুখী সংঘর্ষ। এদিক দিয়ে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, এদিক দিয়ে আবার মোল্লা মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা বেশ কয়েকজনকে দেখেছি আহত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, এরকম বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখেছি। পুরো এলাকা এখনো একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। আশেপাশের যারা ভবনের বাসিন্দারা রয়েছেন তারাও বেশ আতঙ্কিত। আমরা দেখেছি প্রত্যেকটি ভবনের বা যে প্রধান ফটক, সে ফটকটি তারা বন্ধ করে রেখেছেন। খুবই উত্তপ্ত পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে টিয়ার শেল সকালে নিক্ষেপ করেছে পরিস্থিতি শান্ত করার জন্য। তবে এখনো যে অবস্থা সেটি আপনাকে যদি বলি যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আফসানা। রফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে বাধা দেয়ায় রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীরা বুটেক্সের আজেজ হলের সামনে জোরপূর্বক অনুষ্ঠান করতে চায়। এতে বুটেক্সের শিক্ষার্থীরা বাধা দিলে রোববার রাতে এমন সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন করবেন। একটা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের একটা হলের সামনে যদি একটা ছাত্র দলের একটা প্রোগ্রাম থাকে তাহলে সেটাকে আমরা মেনে নিব? অবশ্যই না। তেজগাঁওয়ের মতন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত, সেখানে তাদের উচিত স্টুডেন্টদেরকে নিরাপত্তা দেয়, কিন্তু তারা এসছে 10টায় আসে নাই। তারা অবস্থা সিচুয়েশন হওয়ার 3 ঘন্টা পর এসছে এবং এসে তারা বরাবরই টোটালি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রমাণ দেখাক, যদি প্রমাণ দেখাইতে পারে ইনশাল্লাহ আমি এখানে দাঁড়ায় বললাম আমাদের এই বুটেক্সিয়ান যারা আছে তারা নিজ হাতে সেটা দমন করবে।
ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের আদেশ না আসা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে বলেন হুঁশিয়ারি দেয়। ট্রাফিক মিরপুর বিভাগ বলছে যান চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আমরা চলবো কিভাবে? রাস্তাঘাট আমরা তো থাকতে পারতাছি না, বাধা দিতে পারতাছি না, পোলাপান পড়াইতে পারতাছি না, নিজেও খাইতে পারি না, সকাল ধরে না খাওয়া, এখন 3 দিন ধরে খাইতে পারি না, বাতি দিতে পারি না পোলাপানরে। ওই উগরা কথার আমরা দাঁড়ি না, আমার লগত কথা কওয়া লাগবে, লগত ডকুমেন্ট দিতে হবে। আমরা ওই ফুটপথের মতন ওইভাবে ই করতে পারবো না। একটা লোকের পিছে 5টা করে খানে আলা আছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে। বিপুল, আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা, জানাবেন যে তারা কি বলছে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা? আসলে আপনি যেমনটা বলছিলেন, এখানে সকাল বিশেষ করে আমরা দেখেছি বেলা 10টা থেকে ধীরে ধীরে এখানে আস্তে আস্তে বিভিন্ন অটোরিকশার দাবি নিয়ে তারা এই আগারগাঁওয়ের পয়েন্টে আসে এবং দুপুর হতে না হতেই প্রায় এখানে অনেক লোকের সমাগম হয়ে যায় এবং এখন পর্যন্ত প্রায় সেই বেলা 12টার আগ থেকেই শুরু করে এখনো পর্যন্ত অটোরিকশা চালকরা কিন্তু এই সড়কটি অবরোধ করেছে। বিশেষ করে মিরপুরগামী এবং শ্যামলীগামী এবং মহাকালীগামী যে রাস্তাগুলো আছে সবগুলো কিন্তু ব্লক করা আছে এবং আমরা কিছুক্ষণ পরপর দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই অটোরিকশা চালকদের সাথে থামানোর চেষ্টা করছে এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা আবার চালকদেরকে, অটোরিকশা চালকদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে কিছু বলার জন্য ডাকছেন, সেটা আমরাই দেখতে পাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি। হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে, যে কারণ এটা আমরা দেখেছি অনেকক্ষণ আগে থেকে দপায় দপায় কিন্তু বিভিন্ন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল এবং আমরা এখন দেখছি যে অটোরিকশা চালকরা কিন্তু এখন পুলিশের সামনে এসে বসেছে এবং তারা কাজ করা, তাদেরকে যে মেসেজটি দেওয়ার জন্য তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি অটোরিকশা চালকরা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এইভাবে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু আশ্বস্তের পরও তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত এটা সঠিক সিদ্ধান্ত আসবে না তাহলে তারা রাজপথে ছাড়বে না এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে তাদের যে অটোরিকশা চালকের বিষয়টি, হাইকোর্টের যে বিষয়টি, সেটি সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কথা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কিন্তু অটোরিকশা চালকদেরকে বলছেন আমার কথাটা বুঝতে পারছেন? এই তেজগাঁ থেকে শুরু করে মিরপুর পর্যন্ত সমস্ত ট্রাফিকের অভিভাবক উনি আপনাদের সাথে কাজ করেন, উনি এখন আপনাদের সাথে কথা বলবে, আপনারা ধৈর্য ধরে শোনেন এবং আমরা একটা সুন্দর সমাধান নিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব। আপনি শুনতে পাচ্ছেন একটা সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা একটু শুনবো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে কি ধরনের আশ্বস্ত করা হচ্ছে। আপনাকে বলে দিতে চাই যে আসলে অটোরিকশা চালকরা বিগত কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলনটা চালাচ্ছে এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে আমরা জানি ডিএমপি কমিশনের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে বসা হয়েছে এবং তারা বসার পরও কিন্তু তাদেরকে একটা মেসেজ আসার কথা ছিল এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না তারা কিন্তু এটা চালিয়ে যাবেন। কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকরা উত্তেজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বারবার একটা কথা বলছেন যে আশ্বস্ত হলে তারা সেটা মেনে নেবেন না এবং আশ্বস্তের যে বিষয়টি সেটি তারা শুনবেন না এবং আমরা এখন দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন এই তেজগাঁ ডিভিশনের সম্মানিত ডিসি স্যার, আমি ডিসি ট্রাফিক তেজগাঁ এবং মিরপুর ডিভিশন। আমি আপনাদের এইখানে রোড ব্যারিকেড দিয়ে আপনারা রাস্তা জ্যাম করে আছেন এটা শুনে আমি এসেছি। স্যার আপনাদেরকে সকালবেলা থেকে আপনাদের সাথে আছেন। আমি যেটি শুনেছি যে আপনারা এইখানে জমায়েত হয়েছে, ট্রাফিক ডিভিশন আপনাদের অটোরিকশা বা ব্যাটারির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তো একজন আমাকে বলবেন যে আপনার আসলে সমস্যা কি,
একজনের কাছ থেকে আমি শুনতে চাই, তারপরে আমি কথা বলবো। না, এখান থেকে একজন আসেন। আপনার সমস্যা কি এটা আপনি বলেন। আপনার সমস্যা হলো আমরা রাস্তাঘাটে রোডে গাড়ি চালাই, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে যারা অটোরিকশা চালাচ্ছেন তাদের দাবিটা শোনার জন্য তারা বলছেন। এবং আপনার মাধ্যমে আরেকটু বেশি জানিতে চাই যে আমরা যতটুকু শুনেছি যে ডিসি ট্রাফিকের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হবে, সেটি হচ্ছে এই অবরোধটা তুলে নেওয়ার জন্য। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আসলে যাদের যদি আশ্বস্ত করা হয় এবং এটা যদি দাবি মেনে নেওয়া হয়, তাহলে রিক্সা চালকরা বা অটোরিকশা চালকরা তারা তাদের এখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা এই অবরোধটা তুলে নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে আদালতের সিদ্ধান্তের জন্য ব্যাটারি চালিত রিকশা চালকদের বিকেল পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ডিএমপি কমিশনার। বলেন, চাঁদাবাজির সাথে কোনো পুলিশ জড়িত থাকলে তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। থানার ওসি ইচ্ছাকৃতভাবে মামলা না নিলে তাকে বরখাস্ত করা হবে। বৈঠকে চালকরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। এদিকে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হতে পারে আজ। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন। আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2021-এর খসড়া চূড়ান্ত করে গেজেট প্রকাশের সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ব্যাটারি চালিত রিকশা নিবন্ধন দেওয়ার সুপারিশও করেন। 8 দফা সুপারিশে ব্যাটারি চালিত রিকশা ও যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধের কথাও বলেন মোজাম্মেল হক। রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতার সহ পরিবহন সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রড্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বৈঠকে শ্রম আইন যুগোপযোগী, শ্রমিককে ইউনিয়ন করার সুযোগ, ন্যূনতম মজুরি নিশ্চিত, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত এবং যথাযথ কর্মপরিবেশ সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা। এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে বলে জানান শ্রম সচিব AHM শফিকুজ্জামান। এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই বলেও জানান তিনি। বিনা সুদে লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেয়া হবে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। এমন প্রলোভনে রোববার রাত থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ বাসযোগে রাজধানী TSCতে আসেন। তাদেরকে কে বা কারা জানিয়েছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ডক্টর ইউনুস, সেই টাকায় তাদেরকে দেয়া হবে। তবে খবর পেয়ে ছাত্র জনতা, পুলিশ শাহবাগ এবং TSCতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দেন তাদেরকে। মোটামুটি স্বাভাবিক আছে এবং তাদেরকে প্রশাসন এবং ছাত্র জনতা এখানে বুঝিয়ে তাদেরকে বাসগুলো ফেরত পাঠানো হয়েছে। মেন যে লিডার ওনাদের খোঁজ পাইছে, এখন বাকিটা যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে খালাস করা হবে। অর্থের বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতা চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ। সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে
তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, বিনা সুদে 1 লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশেষ মহল ঢাকার শাহবাগে গণজামায়াতের মাধ্যমে অরাজকতা করার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এসব চেকপোস্ট পরিচালনা করছেন। নতুন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচন আশা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করে 1 বছরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন কমিশন। তবে নির্বাচন আয়োজনে কত সময় লাগবে সে ধোঁয়াশা এখনো কাটেনি। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো নতুন কমিশনও দ্রুত নির্বাচন করতে পারবে। নতুন কিছু আবিষ্কারের কিছু নাই এখানে। কেয়ারটেকারের অধীনে যে রোলটা নির্বাচন কমিশন প্লে করত, যেটা তখন, সে একই কাজটা তাদের এখন করতে হবে। ভোটার লিস্টের রিভিউ করা তাড়াতাড়ি, এবং এই নির্বাচনী আইনগুলো সেখানে সব রাজনীতি দলের ইতিমধ্যে তাদের মতামত দিয়েছে। আর আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তাদেরকে ডেলিভার করতে হবে এখন। উপদেষ্টাদের চাওয়া ও নির্বাচনী সংস্কার শেষে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। ইলেকশন কমিশনের না সংস্কারের একটা বিরাট ব্যাপার আছে। কমিশনার মানেই ইলেকশন কমিশন না, এটা তো একদম তৃণমূল পর্যায়ে এটার প্রভাব আছে। আমরা বলি যে যখন ইলেকশন চলবে তখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে যাবে, কিন্তু এটা কখনো হয় না। এটা হওয়া উচিত। মানে এখনো একটাই করতে হবে, সবাই মিলে গভর্নমেন্টকে বলতে হবে, তোমরা কথা বলো ওদের সাথে, বলে ব্যাপারটা সেটেল করো। 1 বছরের মধ্যে সবই ক্লিয়ার করে ভোট করা সম্ভব। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন কেন্দ্রিক সংস্কারে জোর দেওয়ার দাবি এই দুই নেতার। নির্বাচনের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো তো রিফর্ম করা, সংস্কার করা খুব সহজ কাজ। সেখানে জাতীয় ঐক্যমত আছে অলরেডি, কারণ সবাই তো নিরপেক্ষ নির্বাচন চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদেরকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সাবেক আইজিপির পুনরায় রিমান্ডে চাওয়া হয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত আইনে দেশের বাইরে অপরাধ করলেও আসামির বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশোধিত আইনে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে পুলিশ, র্যাব, আনসার বাহিনীকে বিচারের আওতায় আনা যাবে। এছাড়া বিচারের সময় অপরাধ এই আইনের আওতায় না পড়লে ট্রাইব্যুনাল আদেশ দিয়ে আসামিকে রেগুলার আদালতে পাঠাতে পারবে বলে জানান তিনি। এদিকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেদিনই অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমার ধারণা হলো, আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো, বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে।
এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের পরিচালক খুরশেদ আলম সহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল 10:30 থেকে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছে। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত, ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ সোলাইমান সহ 5 জনকে ঋণ জালিয়াতির নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ বিগত সরকারের আমলে তাদের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক থেকে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে। দর্শক, দুপুরের সংবাদ এর পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।